রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলায় আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলায় আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। রাসেল ভাই সালাম নেবেন। ঘটনাটি আমার বন্ধুর সাথে ঘটা। ও হ্যাঁ, আমার বন্ধুর পরিচয় আমি দিতে চাচ্ছি না। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, জাস্ট এটুকুই বললাম। লেখাটা তুলে দিলাম এখানে। ঘটনাগুলো কিভাবে শুরু করব আর কিভাবে জোড়া দেব তা নিয়ে একটু দ্বিধান্বিত। এক জ্যৈষ্ঠ মাসের গোধূলি ক্ষণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়া বাজারে দই চিড়া খেতে গিয়েছিলাম। হঠাৎ বাজারের ওস্তাদের রিকশার গ্যারেজের থেকে হট্টগোল ভেসে আসলো। খাওয়া শেষে আয়েশ করে ঠোঁটে সিগারেট গুঁজে গ্যারেজের দিকে গেলাম। গিয়ে বুঝলাম ইসমাইল নামে আমাদের একজন মহাজনের রিকশা অ্যাক্সিডেন্ট করেছে। টাকা শোধ না করে অন্য রিকশা নিয়ে বের হয়েও আজ কথা মতো টাকা শোধ করতে পারেনি। ইসমাইল ভাইয়ের কাছে 100 টাকা ঘাটতি। ইসমাইল ভাই মুখ বুজে সহ্য না করে তর্ক করায় তার গায়েও হাত পড়ে এবং তাকে টাকা ছাড়া যেতেই দেবে না। পরে অনেকটা জোর করেই ইসমাইল ভাইয়ের হাতে 100 টাকা দিয়ে আসি। উনি শুধু এটুকুই বলেন যে, ভাই, আমি জীবন থাকতে আপনার এই উপকার শোধ করবই। আমি লাগবে না ভাই বলে একটা হাসি দিয়ে চলে আসি। তার কিছুদিন পরেই আষাঢ় মাস, ভাসানী হলের সামনে বটতলায় দাঁড়িয়ে আছি। রিকশা সংকট, অনেকেই অপেক্ষায় রিকশার। কে আগে মামা খালি হবেন বলতে পারে এমন একটা প্রতিযোগিতা। একটু অন্যমনস্ক হয়ে যাবার কারণে একমাত্র রিকশাটাকে 2টা মেয়ে ডাক দিয়ে আমার আগে রিকশা দখল করে নেয়। মেয়ে 2টা বিজয়ীর মতো আমার দিকে তাচ্ছিল্যের হাসি হেসে রিকশায় ওঠার সময় রিকশাওয়ালা মামা যাবে না বলে আমার সামনে এসে বলল, মামা ওঠেন। আমি মুহূর্তের জন্য কোনো চিন্তা না করে টপ করে রিকশায় উঠে পড়লাম। রিকশাওয়ালা বলল, মামা চিনছেন আমারে? হ্যাঁ মামা, চিনুম না কেন? কন তো আমি কে? একটু ইতস্তত করে বললাম, আমি আসলে চিনিনি। মামা মনে আছে অনেকদিন আগে গেরুয়া বাজারে আপনি টাকা দিয়ে আমারে বাঁচাইছিলেন? ও হ্যাঁ, মনে পড়েছে। কথা বলতে বলতে সমাজবিজ্ঞানের ঢালে এসে মামার চেহারা দেখে পুরো তাজ্জব হয়ে গেলাম। শরীর খারাপ তুঙ্গে উঠেছে, চেহারা ভেঙে একাকার। জিজ্ঞেস করে জানলাম যে অনেক অসুস্থ সে। আজ 14 দিন পর মোটামুটি বাধ্য হয়েই বের হয়েছে। ডেইরি এসে ভাড়া দিতে গেলে সে বলে নেবে না। শামসুল নামের এক রিকশাওয়ালা ওনাকে বুঝাতে চেষ্টা করলো যে তুই সুস্থ হলে 10 বার মামাকে রিকশায় উঠিয়ে তোর 100 টাকা শোধ করিস, কিন্তু আজ ভাড়াটা নে। শামসুল ভাই তখন ক্যাম্পাসের 1-2টা ইঞ্জিন রিকশার একটা চালাতো, তাই শামসুল ভাইকে ভালো করেই চিনতাম তখন। ওনার নাম্বারও সেভ করা ছিল। আমি শামসুল ভাইয়ের কথায় সায় দিয়ে জোর করে পকেটে টাকা ঢুকিয়ে সেদিনের মতো চলে গেলাম। তার 1-1.5 মাস পর একদিন রাত 10টার বেশি বটতলায় বিকাশ নাই। এখন না গেলে গেরুয়া বাজারেও বিকাশ পাবো না। রিকশা নাই তো নাই। হঠাৎ এক রিকশাওয়ালা হাজির। খালি মামা যাবেন বলার আগেই উনি প্যাডেল সামলে আমার সামনে ব্রেক করলেন। ওনাকে নিয়ে গেরুয়া বাজারে গেলাম। ওনাকে বলতে যাব মামা দাঁড়ান, টাকা উঠিয়ে আসবো, তখনই দেখি এটা ইসমাইল ভাই। কিছু বলতে হলো না, হাতের সিগারেট ওনাকে দিয়ে টাকা উঠিয়ে নিয়ে আসলাম। হালচাল জিজ্ঞেস করতে করতে বটতলায় নামিয়ে দিয়ে উনি ভাড়ার অপেক্ষা না করেই রিকশা ঘোরাতে শুরু করলেন। বললেন, মামা আপনি আমার থেকে আরো 80 টাকা পান এখন। আমার কাছে 500 টাকার একটা নোট ছিল খালি, তাই কথা না বাড়িয়ে আচ্ছা দেখা যাবে বলে চলে গেলাম। 1 সপ্তাহ হয়নি এরপর সেদিন ডিপার্টমেন্টে যাব, সেমিস্টার ফাইনালের ভাইবা। সুটেড বুটেড হয়ে রিকশাওয়ালা শামসুল ভাইকে কল করে বললাম, ভাই হলের নিচে আসেন। ওই যে মেশিন রিকশাওয়ালা শামসুল ভাই। ভাই আমাকে নিয়ে যেতে যেতে একটা কথা বললেন। কথাটা হচ্ছে, ইসমাইল ভাই
অর্থাৎ আমি যাকে একসময় সাহায্য করেছিলাম সে নাকি আমি আর শামসু ভাই যেদিন তাকে ডেইরি গেটে বুঝিয়ে শুনিয়ে টাকা দিয়েছিলাম তার সপ্তাহখানেকের মাঝেই মারা গেছে। স্যুট পরে অনেক ঘামছিলাম, কিন্তু এই কথা শুনে থতমত খেয়ে পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল। শামসুল ভাইকে বলতে গিয়েও মুখ দিয়ে বেরোল না যে আমি একদম 3 দিন আগেই, 3 দিনও না 48 ঘন্টা আগেই তার রিকশায় করে আসলাম গেলাম। মাথায় শুধু বাজছে, মামা আপনি আমার থেকে 80 টাকা পান। এখন যদি ইসমাইল ভাই মারাই যান তাহলে কে আমাকে রাতে রিকশায় নিয়ে গেল আর নিয়ে এলো? ব্যাপারটা হজম করতে কয়েকদিন লাগলো। অল্প কয়েকজন কাছের ভাই বন্ধুকেই বললাম, হাসি তামাশা করে বাদ দিলেও পরে আমরা তার ওস্তাদের গ্যারেজের কাছে শামসুল ভাইয়ের কথাটা যাচাই করার জন্য গেলাম। ইসমাইল ভাই আসলেই মারা গেছেন। উনি নাকি ক্যান্সারের 4th স্টেজে ছিলেন। ব্যাপারটা আর হাসির থাকলো না। শির দাঁড়ায় একটা শীতল স্রোত কিছুক্ষণ পর পর বয়ে যাচ্ছিল। তারপর একটা শীত আসলো, শীত চলে গেল, আবার আর একটা শীত। যথারীতি এই শীতেও বললাম, না এর মতো শীত আর দেখিনি। সেদিন অফিস থেকে বের হয়ে বাসে করে কাছের ডেইরি মেইন গেটে না নেমে দূরবর্তী প্রান্তিক গেটে নামলাম 11:30 দিকে। ঘুমিয়ে পড়েছিলাম, তাই প্রান্তিকেই নামতে হলো। নিজেকে গালি দিচ্ছিলাম, ফাঁকা রাস্তায় হাঁটছিলাম, আরো বেশ কিছুটা যেতে হবে। কোথা থেকে একটা নভেম্বর রেইন এসে আচমকা ভিজিয়ে দিয়ে গেল। সোয়েটার শুদ্ধ ভিজে একদম দাঁতে দাঁত লেগে কাঁপছি। হঠাৎ একটা রিকশা এসে পাশে দাঁড়ালো। কোনো জন্মে কোনো ভালো কাজ করেছিলাম সেই কারণেই হয়তো। রিকশাওয়ালা বলল, মামা আমি সালাম বরকত হল পর্যন্ত যামু, বাসা নিয়ে হল পর্যন্ত যাইতে পারম না। আমি রিকশা পেয়েছি, এতেই খুশি হয়ে ব্যাগ থেকে মাফলার বের করে মাফলারটা গামছার মতো ব্যবহার করতে শুরু করলাম। সালাম বরকত হলের সামনে জেনারেটর রাস্তার দিকে এসে রিকশা স্লো হচ্ছে। তখন জিজ্ঞেস করলাম, যাবেনই না মামা? বটতলা পর্যন্ত পারলে চলেন। থমথমে কণ্ঠে উনি বললেন, ওই দিকে আমার যাওয়া নিষেধ মামা। ব্যাগে মাফলার ঢুকিয়ে মানি ব্যাগ বের করব এমন সময় দেখি রিকশাওয়ালা ভাড়া না নিয়েই চলে যাচ্ছেন। ভালো কথা, আমি ভাসানী হলে থাকি এইটা উনি জানেন কিভাবে? এই বিষয়ে হালকা ভাবনা শুরু করতেই মাথা ভারী ভারী লাগতে শুরু করলো। রিকশাটা দূরে চলে যাচ্ছে আর একটা কণ্ঠ ভেসে আসছে, মামা এখন 70 টাকা পান। এই ছিল ঘটনা। এই ঘটনাটি তিনি পাঠিয়েছেন এবং সেই ঘটনাটি আমি তুলে ধরলাম। এবং তিনি বলছেন যে এই ঘটনাটি তার বন্ধুর কাছ থেকে তিনি শুনেছেন। যদি আপনারা জাহাঙ্গীরনগরে কেউ থেকে থাকেন বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেউ পড়ে থাকেন তাহলে ডেফিনেটলি এই বিষয়ে জেনে থাকবেন। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বিস্তারিত। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর 2য় পর্ব। কিরে ভাই, চলুন। ফার্স্ট পার্টি কি ছিল? না পারিয়ে কখন গেল? ভয় রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে একটা নতুন ঘটনায় যাব। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি।
আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাসেল ভাইকে জিজ্ঞেস করলাম না, কারণ রাসেল ভাই সবসময় ভালোর দলেই থাকেন। এইটা আমার ভূত.com-এ পাঠানো প্রথম ঘটনা। আমি জানি না এই ঘটনাটা কতটুকু ভয়ের হবে, কিন্তু যার সাথে ঘটে সেই বোঝে ঘটনার ভয়াবহতা কতটুকু। আমার নাম শারিয়ার খান সানি। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি বাংলা লিখতে পারি না। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি প্রথমে ভেবেছিলাম অডিও ক্লিপ পাঠাবো, কিন্তু রাসেল ভাইয়ের মুখ থেকে ঘটনা শোনার মজাই আলাদা। আমি চাই রাসেল ভাই আমার ঘটনাটা পড়ে শোনান। আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আমি সানি, আমার বাসা যশোর জেলাতে। আমার পরিবারে আমরা 4 জন সদস্য, আমি, আমার আম্মু, আমার ভাই আর আমার বাবা। আমরা প্রায় প্রতি সন্ধ্যাতেই বসে গল্প করি। একদিন আমি বললাম, আম্মু, তোমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন কোনটি? আমার আম্মু কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করলেন, এই ঘটনা ঘটে 24 বছর আগে। আমার নাম রোজিনা, আমার বাসা পাবনা জেলার করমজা সর্দার পাড়াতে। যখন আমার বয়স আনুমানিক 9 থেকে 10 বছর, তখন আমি ক্লাস 4-এ পড়ি। আমরা 4 বোন। আমার বাবা নাম রশিদ সর্দার এবং আমার মা রিজিয়া বেগম। আমার বাবা তখন ধানের ব্যবসা করতেন এবং আমার মা গৃহিণী ছিলেন। তখন আমাদের জীবন অনেক ভালোভাবেই কাটছিল, কিন্তু কে জানতো আমাদের জন্য একটা কালো অধ্যায় অপেক্ষা করছিল। প্রথমেই আমাদের বাসার বর্ণনা দিয়ে নেই। টিনের 2 ঘর ছিল। এক ঘরে আমার বাবা মা থাকতেন, আর এক ঘরে আমি আর আমার 3 বোন থাকতাম। আমার বাবা যেহেতু ধানের ব্যবসা করতেন, ধান সিদ্ধ করার জন্য আমাদের উঠান পাকা করা হয়েছিল এবং উঠানের পাশাপাশি জোড়া 2টি চুলা ছিল। তখন সম্ভবত দুপুর 12টা বাজে। আমি একদিন স্কুল থেকে বাসায় এসে দেখি আমার মা রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আর আমি হাত মুখ ধুয়ে এসে মাত্র বসেছি। আমার মনে হচ্ছিল শরীরের ভেতরে আগুন জ্বলছে, কিন্তু বাইরে থেকে কিছু মনে হচ্ছে না। আর আমি খেয়াল করলাম আমার নাক মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। আমার শরীরের ভেতর এমন যন্ত্রণা হচ্ছিল যে আমার পক্ষে সহ্য করা সম্ভব ছিল না। আমি তখন ঘর থেকে চিৎকার করে বেরিয়ে এসে মেঝেতে বসে যন্ত্রণায় কাতরাতে থাকি। আমার মা তখনও রান্না করছেন। আমাকে দেখে তখনই তিনি ছুটে আসেন এবং জিজ্ঞেস করেন কি হয়েছে। আমি যন্ত্রণার কারণে কিছুই বলতে পারছিলাম না। আমার মা আমার দিকে তাকিয়ে আমার কান, নাক, মুখ দেখে অনেক ভয় পেয়ে যান এবং আমার কাছে বারবার জিজ্ঞেস করতে থাকেন কি হয়েছে। আমি কোনো রকমে বললাম আমার পুরো শরীর পুড়ে যাচ্ছে। আমার মা কিছুই বুঝতে পারছিলেন না, কেন এমন হচ্ছে তার অজানা। যখন চুলার জাল চুলার জাল ধীরে ধীরে জ্বালানি না থাকায় কমে যেতে থাকে, তখন আমার জ্বালাও আস্তে আস্তে কমতে শুরু করে। বাবা তখন খেতে কাজ করার জন্য গিয়েছিলেন। আমার শরীরটা একটু ভালো হলে মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান এবং ডাক্তারের কাছে সব কথা খুলে বলেন। ডাক্তার কথাগুলো শোনার পর মাকে কিছু ওষুধ দিয়ে বলেন নিয়মিত ওষুধগুলো খেতে। তারপর আমি আর মা বাসায় চলে আসলাম। এসে দেখি বাবা বাসায় বসে আছে। তখন প্রায় বিকেলবেলা। বাবা জিজ্ঞেস করলেন আমরা কোথায় গিয়েছিলাম। তখন মা সবকিছু খুলে বলেন। আগেই বলে রাখি, আমার বাবা প্যারানর্মাল বিষয়ে বিশ্বাস করতেন না। আমার বাবা বললেন ডাক্তারের পরামর্শ মতো চলতে। আমার মাও তাই মনে করলেন। কিন্তু আবার যখন রান্না করতে চুলাতে আগুন দেন এবং রান্না করতে থাকেন, আমার সাথে আগের ঘটনাগুলো আবার ঘটতে শুরু করে। আমি চিৎকার করে ঘরের বাইরে আসি। মা বাবা দুজনেই দৌড়ে আসেন এবং আমাকে দেখেন। আমার বাবাও দেখলেন এবং তিনিও ভয় পেলেন। আমার বাবা আমাকে উঠোনে শুইয়ে দিলেন এবং বালতি দিয়ে পানি ঢালতে লাগলেন। যখন এই চুলার আগুন নিভে যেতে থাকে এবং আমার শরীরে জ্বালা কমে যেতে থাকে, তখন আমি আস্তে আস্তে সুস্থ বোধ করি। একসময় চুলার আগুন পুরোটা নিভে গেলে আমি সুস্থ হয়ে যাই এবং অচেতন হয়ে পড়ি। যখন আমার চেতনা ফিরে আসে, তখন আমি নিজেকে আবিষ্কার করি হাসপাতালের বেডে। আমার বাবা মা বেডের পাশে বসে আছেন। আমি বাবা মাকে বলি
আমি এখানে কেন? তখন মা বললেন, আমি গত 2 দিন ধরে অচেতন ছিলাম, আজ জ্ঞান ফিরেছে। আমি যখন অচেতন হয়ে যাই তখন বাবা আর মা আমাকে হাসপাতালে নিয়ে আসেন। অনেক চিকিৎসা করেও আমার জ্ঞান ফেরানো যাচ্ছিল না। আজ হঠাৎ করে আমার জ্ঞান ফেরে। এরপর আমার বাবা মা অনেক ডাক্তার দেখিয়েছেন, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয়নি। আমার এই ঘটনা পুরো এলাকায় ছড়িয়ে পড়েছিল। এলাকার অনেক লোক, অনেক আত্মীয় আমাকে দেখতে আসতো। অনেক লোকের সন্ধান দিত, কিন্তু কেউ কিছু করতে পারত না। বলতো আমি আর বাঁচব না। কিন্তু আমার বাবা মা হাল ছাড়েননি। এক সময় আমার বাবাও আশা ছেড়ে দেন এবং আমার আম্মু বললেন বাবার খরচ বহন করতে পারছেন না। তখন মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। তখন আমার মায়ের গ্রামের একজন আত্মীয় এসে বলেন, আমার মায়ের গ্রামের পাশে একজন কবিরাজ থাকেন, তার ঠিকানা দেন, তার কাছে যেতে। মা বললেন পরের সপ্তাহে যাবেন। আমার মায়ের গ্রামের নাম দত্তকান্দি। আমার মা পরের সপ্তাহে আমাকে নিয়ে সেই কবিরাজের কাছে যান এবং সব ঘটনা খুলে বলেন। মা অনেক আকুতি মিনতি করতে থাকেন কবিরাজের কাছে। কবিরাজ বললেন, আমাকে 2 সপ্তাহ সময় দিন, তারপর আমি দেখে বলতে পারবো। 2 সপ্তাহ পর মা যান কবিরাজের কাছে। কবিরাজ বলেন, আপনার মেয়ের উপরে কাজ জাদু করা হয়েছে। আপনার মেয়ের হাতের নখ, মাথার চুল, আপনার মেয়ের গামছার সুতো, এই সমস্ত নিয়ে আপনাদের মেঝের মাটি এবং আপনাদের বাসার শুকনো মরিচ দিয়ে একটা পুটলি পেঁচিয়ে কালো জাদু করা হয়েছে। আমার মা বললেন, এটা থেকে বাঁচার উপায় কি? কবিরাজ বললেন, আমি আপনাকে একটা দোয়া শিখিয়ে দেব। মধ্যরাতে আপনি আপনার বাসার উঠোনে বসে এই দোয়া পড়বেন এবং আঁচল পেতে রাখবেন। আপনার আঁচলে একটা জিনিস পড়বে, সেটা আমার কাছে নিয়ে আসবেন। এরপর কবিরাজ আম্মুকে তার পরের দিন আসতে বলেন। আমরা বাসায় চলে আসি। আমাদের ওপর বাবা অনেক রাগ করেন এবং এই জন্যই রাগ করেন তিনি যে আমরা তাকে কিছু জানাইনি। রাতে মা কবিরাজের কথা মতো উঠোনে এসে আঁচল বিছিয়ে কবিরাজের দেয়া সেই দোয়া পড়তে থাকেন। একটা সময় মায়ের আঁচলে এসে কিছু একটা পড়ে। মা সেটা নিয়ে ঘরে চলে আসেন এবং ঘুমিয়ে পড়েন। পরদিন আমি আর মা কবিরাজের কাছে যাই। গিয়ে মায়ের কাছে থাকা জিনিসটা কবিরাজের কাছে দেই। কবিরাজ আবার বলতে শুরু করলেন, আপনার মেয়ের হাতের নখ, মাথার চুল, গামছার সুতো, আপনাদের মেঝের মাটি এবং আপনাদের বাসার শুকনো মরিচ দিয়ে পুটলি বানিয়ে কালো জাদু করা হয়েছে। আপনাদের বাসার 2টি চুলোয় সেগুলো দেয়া হয়েছে। মা বললেন, কে কালো জাদু করেছে? কবিরাজ বললেন, আপনাদের পরিচিত কেউ, তার বাচ্চা হয় না, সেই জন্য আপনার মেয়েকে মেরে ফেলবে, নিজের সন্তান পাবে। আমি এই কালো জাদু নষ্ট করে ফেলবো। তারপর কবিরাজ আমাকে কিছু পানি পড়া আর তাবিজ দেন আর বলেন, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। আমরা বাসায় চলে আসি, আলহামদুলিল্লাহ। তারপর আমার সাথে আর কিছু ঘটেনি। এই হলো আম্মুর জীবনের ঘটনা। আমার ঘটনা যদি সিলেক্টেড নাও হয় আফসোস নেই, কারণ আমার মনে হবে রাসেল ভাই তো আমার ঘটনা পড়েছেন, আমার কাছে আরও ঘটনা আছে, সময় পেলে আমি পাঠাবো। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। এবং সানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। আশা করছি আপনি ভবিষ্যতেও ঘটনা পাঠাবেন। সত্যিই আপনার ঘটনাগুলো পড়তে ভালো লাগে এবং যারা শুনলেন তাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি আমাদের আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও লিঙ্কটি শেয়ার করবেন বন্ধুদের সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ শিহাব বলছি, বরিশাল জেলা থেকে। রাসেল ভাই, ঘটনা শুরু করার আগে আমি বলতে চাই, আমি ভূত.কমের একজন খুবই বড় ফ্যান এবং ভূত.কম শুনি গত 1 বছর থেকে, যখন আমি 8ম শ্রেণীতে পড়ি। আমার ভূত FM এর সাথে পরিচয় হয়েছে আমার এক বড় ভাইয়ের মাধ্যমে, যার নামও রাসেল। এবং আমি কিন্তু খুব গুছিয়ে লিখতে পারি না, তাই ঘটনার মধ্যে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি শুরু করা যাক। আমি আপনাকে আজ যে ঘটনাটি লিখছি সেটা ঘটেছে আমার এক দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের সাথে। তো আমি ওই ভাইয়ের সরাসরি নাম ব্যবহার করলাম না, তার একটি ছদ্মনাম দিলাম হুমায়ুন। হুমায়ুন ভাইরা ছিল 4 ভাই 1 বোন। তারা 4 ভাই বিবাহিত ছিলেন এবং তারা প্রত্যেকেই একক পরিবারে বসবাস করতেন, অর্থাৎ তারা যৌথ পরিবারে ছিলেন না। তার বাবা মা বসবাস করে তার বড় ভাইয়ের সাথে। যেহেতু তারা একক পরিবারে বসবাস করতেন, সেহেতু হুমায়ুন ভাই তাদের বাড়ি থেকে 1 মিনিটের পথ অতিক্রম করে একটা স্থানে নিজের জন্য একটি ঘর তৈরি করেন। হুমায়ুন ভাইয়ের বাসাটা ছিল এক কথায় বলতে গেলে একটা বাগানের ভেতর। তার বাসার সামনে একটি ডোবা, পেছনে ছিল গাব গাছ দিয়ে ঘেরা। পশ্চিম ও পূর্ব দিকে 2টি বড় পুকুর, পূর্ব দিকের পুকুর পাড়ে 2টি বড় তাল গাছ এবং তাদের বাড়ির পরিবেশটা সবসময় অন্ধকারাচ্ছন্ন। তাদের বাড়ির পরিবেশটা সবসময় ভুতুড়ে, শান্ত, নীরব থাকত এবং আমরা সেখানে দিনে যেতেও ভয় পেতাম। তাদের বাড়ি থেকে আরো 30 সেকেন্ড পথ অতিক্রম করলে একটা বিলের শুরু হয়। তো ঘটনাটি হয়েছিল তার ছেলের সাথে, যার নাম লাবিব। লাবিবের বয়স তখন ছিল 3 বছর। একদিন লাবিবের মা লক্ষ্য করলেন তার ছেলে ডোবার আগে যে রাস্তা আছে সেখানে এক দৃষ্টিতে কারো দিকে যেন চেয়ে আছে। তিনি প্রথমে কিছু মনে করেননি, কিন্তু দ্বিতীয় যে ঘটনাটি ঘটেছিল সেটা ছিল খুব মর্মান্তিক। সময়টা ছিল নির্বাচনের সময়, অর্থাৎ ইউনিয়ন পরিষদের নির্বাচন 2022। সেই সময়ে আমাদের গ্রাম থেকে একজন মেম্বার পদপ্রার্থী হয়েছিলেন, আর হুমায়ুন ভাই ছিলেন ভ্যান চালক। সাধারণভাবে নির্বাচনের সময় গ্রামের সব ভ্যান চালক গ্রামের যত লোক আছে তাদের নিয়ে নির্বাচন কেন্দ্রে যায়। তিনিও ঠিক একই কাজটি করলেন। নির্বাচনের দিনে গ্রামের মানুষজন খুব কম থাকে, কারণ সবাই ভোট কেন্দ্রে ভোট দিতে যান। এদিকে লাবিবের মা বাইরে কিছু কাপড় শুকাতে দেবেন বলে তিনি লাবিবকে ঘরের সামনে রেখে কাপড় শুকাতে দিতে যান। 30 সেকেন্ড পর এসে তিনি লাবিবকে কোথাও খুঁজে পান না। তিনি লাবিবকে খুঁজে না পেয়ে বাড়িতে যারা ছিল সবাইকে ডাক দেন। সবাই এসে তাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঠিক 5 মিনিট পর একজনের চোখ পড়ল তাদের বাড়ির পূর্ব দিকের পুকুরের দিকে। তিনি দেখেন পুকুরের পানি ঘোলা এবং লাবিবের পায়ের একটি স্যান্ডেল পুকুরে ভাসছে। তখন সবাই পুকুরে খোঁজাখুঁজি শুরু করলো। কিছুক্ষণ পর তারা তাকে খুঁজে পেল, কিন্তু মৃত অবস্থায়। তখন স্বাভাবিকভাবেই হুমায়ুন ভাইয়ের পরিবারে নেমে আসে শোকের ছায়া। লাবিবের লাশটাকে যখন উঠানো হলো তখন তার ঘাড়টা ছিল নড়বড়ে, যেন কেউ ভেঙে দিয়েছে। তারপর তাকে গোসল দিয়ে, জানাজা দিয়ে দাফন করা হয়েছিল। এদিকে লাবিবের ছোট মামা ছিল কুরআনের হাফেজ। তিনি লাবিবের লাশের অবস্থা দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন যে লাবিবের সাথে খারাপ কিছু ঘটেছে। তাই লাবিবের মৃত্যুর পরের দিন তার ছোট মামা তাদের মাদ্রাসার একজন হুজুরকে লাবিবদের বাড়িতে নিয়ে আসেন। তিনি বাড়িতে পা দিয়েই বলা শুরু করলেন, এই বাড়ির এরিয়া অনেক দিন আগে একজন হুজুরের দ্বারা বন্ধ করা হয়েছিল। তখন এই এরিয়ার মধ্যে যে তাল গাছ, তেঁতুল গাছ এবং আরো অনেক বয়স্ক গাছ ছিল, সেখানে কিছু জিন বসবাস করত। এই বাড়ি বন্ধ করে দেওয়ার ফলে তারা অনেক ক্ষিপ্ত হয় এবং তারা এর প্রতিশোধ নেওয়ার জন্য
অপেক্ষা করতে থাকে। এখানে যে ছেলের মৃত্যু হয়েছে তার কিছুদিন পূর্বে এই বাড়ির বন্ধন ছুটে যায় এবং জিনগুলো আবার এই বাড়ির এরিয়ার মধ্যে প্রবেশ করে। তারা প্রবেশ করেই প্রতিশোধ নেওয়া শুরু করে এবং তাদের প্রথম শিকার ছিল এই বাচ্চাটি। তারা এই বাড়ির এরিয়ার মধ্য থেকে আরও 2টি বাচ্চা মেরে ফেলবে এবং তখনই তারা শান্ত হবে। এই বলে হুজুর থেমে যান। তখন লাবিবের ছোট মামা বলেন, হুজুর, এই সমস্যার কি কোনো সমাধান নেই? হুজুর বললেন, একটা সমাধান আছে। লাবিবের মামা বললেন, কি সমাধান হুজুর? হুজুর বললেন, এই বাড়ির এরিয়ার মধ্যে যত পুরনো গাছ আছে, যত তাল গাছ, তেঁতুল গাছ আছে, সেগুলো কেটে পুনরায় আবার এই বাড়ি বন্ধ করতে হবে। তারপর হুজুরের কথা মতো সেই কাজই করা হলো। তারপর আলহামদুলিল্লাহ সেই বাড়িতে আর কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। কিন্তু এই দিকে হুমায়ুন ভাইয়ের কোনো ছেলে মেয়ে হচ্ছে না, তো সবাই তার জন্য দোয়া করবেন। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি ঘটনাটি সাজিয়ে লিখতে পারিনি, তবুও সাধ্যমতো চেষ্টা করেছি। প্রথমে ভেবেছিলাম অডিও ক্লিপ করব, কিন্তু যেহেতু শ্রোতা বন্ধুরা অডিও ক্লিপ থেকে ইমেইলই বেশি পছন্দ করেন, তাই ইমেল আকারেই পাঠালাম। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনা পাঠানোর জন্য। আশা করছি এই ঘটনাটি যারা শুনলেন তাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর 2য় পর্ব। কিরে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল? না পারিয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। ঘড়িতে সময় রাত 12:16 বাংলাদেশ সময়, এবং আমরা মোটামুটি অনেকগুলো ঘটনা আজকে শুনলাম। 4টা স্টোরি আজকে শুনলাম এবং সময় হয়েছে বিদায় নেবার, সুতরাং আমাদের বিদায় নিতে হবে। ভোলা থেকে বেল্লাল আমাদের সঙ্গে আছেন, মুস্তাকিম মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে আছেন, ঢাকা গুলশান থেকে বলছেন, নামটা পড়তে পারলাম না, গাইবান্ধা থেকে সমুদ্র বলছেন। এছাড়াও সৌদি আরব থেকে ফাহিম লিখছেন আমাদেরকে। আমাদের সঙ্গে আছেন সিরাজগঞ্জ থেকে, নামটা লেখেননি, পড়তে পারলাম না। আমাদের সঙ্গে আছেন সাকিব টাঙ্গাইল থেকে। আমাদের সঙ্গে আছেন জসিম ঢাকা নলদা থেকে। আমাদের সঙ্গে আছেন শরীফ গুলশান থেকে। আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি সায়দাবাদ থেকে, নামটা পড়তে পারলাম না, সাদি আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন আসিফ মালদ্বীপ থেকে। ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে আছেন অমিত। আমাদের সঙ্গে আছেন ময়মনসিংহ থেকে অন্তর। কুষ্টিয়া থেকে চলে গেল, আচ্ছা, মালয়েশিয়া থেকে নাম পড়তে লেখেননি। হাসান আছেন যশোর থেকে। রিয়াদ আছেন সিরাজগঞ্জ থেকে। জেদ্দা থেকে আছেন মেহরাজ। আমাদের সঙ্গে আছেন সায়দাবাদ থেকে জ্যাকসন। আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি ঢাকা থেকে নীরব, কাতার থেকে লিটন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আকাশ রংপুর থেকে। আমাদের সঙ্গে রাহাত আছেন টাঙ্গাইল থেকে। কুড়িগ্রাম থেকে আছেন হামিদ আমাদের সঙ্গে। এছাড়াও দেখতে পাচ্ছি আছেন আমাদের সঙ্গে কিরানীগঞ্জ থেকে কাউসার। গোলাম মাওলা কুয়েত থেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহমুদ কুষ্টিয়া থেকে। আশিক আছেন কুষ্টিয়া থেকে। হৃদয় আছেন গোপালপুর থেকে। আমাদের সঙ্গে আছেন রুবেল ঢাকা ইপিজেড থেকে। আমাদের সঙ্গে আছেন অমিত ময়মনসিংহ থেকে। বরিশাল, আচ্ছা, বাগেরহাট থেকে হৃদয় আছেন। ইমরান আছেন নরসিংদী থেকে। দুবাই থেকে আছেন রাব্বি। হিমেল আছেন টাঙ্গাইল থেকে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে সুমি আছেন সৌদি আরব থেকে। আলামিন আছেন খুলনা থেকে। সোহাগ আছেন সিরাজগঞ্জ থেকে। ফাহিম আছেন খুলনা থেকে আমাদের সঙ্গে আছেন। এছাড়াও নাম লেখেননি,
আমরা মাওনা আছেন মাওনা থেকে আছেন আকাশ, এছাড়াও রাজা আছেন কেরানীগঞ্জ থেকে, ফরহাদ আছেন ঢাকা ধামরাই থেকে, নোয়াখালী থেকে আছেন জান্নাত, তোফাজ্জল হোসেন আছেন নোয়াখালী সোনাইমুড়ি থেকে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যারা আজকে জয়েন করতে পারলেন না তাদের সাথে তাদের জন্য আমন্ত্রণ রইল, কোনো একটা সময় শুনে নেবেন স্টোরিগুলো। এবং আমাদের এই স্টোরি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই লিঙ্কটি শেয়ার করবেন আপনার কাছের মানুষদের সাথে, আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বন্ধুদের সাথে। এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কি করতে হবে সেটা আমি আর বলছি না, কারণ আমরা ভালো করার চেষ্টা করছি যাতে আপনারা এমনিতেই সাবস্ক্রাইব করেন। কারণ অসংখ্য মানুষ আমাদের শুনছেন, সাবস্ক্রাইব কেন করছেন না এটা একটা রহস্যজনক ব্যাপার। হয়তো আমরা অতটা ভালো করতে পারছি না, যদি খুব ভালো কিছু লেগে যায় সঙ্গে সঙ্গে তো আমরা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করি। যাই হোক, অনেকেই সাবস্ক্রাইব করছেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমার শুধুমাত্র প্রশ্ন হচ্ছে সেই মানুষগুলোর জন্য যারা শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, কেন করেন না আমি ঠিক জানি না আসলে। আলামিন আছেন খুলনা থেকে, তাওহিদ আছেন সৌদি আরব থেকে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো বিদায় নিব আমরা, কথা হবে আবারও আগামী মঙ্গলবার। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।